দায়িত্ব থেকে সরে গেলে আমরা হবে দেখে নিন। প্রধান উপদেষ্টা 21শে সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যাবেন যোগ দিতে। সেখানে তার সাথে 4 জন রাজনৈতিক নেতা যাচ্ছেন, যেখানে বিএনপির আছে 2 জন, জামায়াতের 1 জন এবং এনসিপির 1 জন নেতা থাকছেন। এটি কি এর আগে হয়েছে যে সাধারণ অধিবেশনে যাওয়ার সময় সব রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে নিয়ে যাওয়া, এবং এটি কি কোনো ধরনের বার্তা দিতে যাচ্ছেন বৈদেশিক বিশ্বের কাছে যে আমরা সবাই মিলে ঐক্যমত্য আছি, কিন্তু আসলে কি আমরা ঐক্যমত্য আছি কিনা? উনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, কোনো সন্দেহ নাই। এর আগে কখনো হয়নি, এই কারণে এর আগে তো যে দলগুলি ছিল, যাদের প্রধানমন্ত্রী ছিল অথবা যাদের সরকার প্রধান ছিল, তারা তো একটা দলের ছিলেন। কিন্তু উনি গেলে ওনার কিছু চামচা টামচা নিয়ে যেতেন। উনি তো একটা কোনো দল না, একক কোনো দলের না। উনি এই জন্য 3টা দল থেকে 4 জনকে নিয়ে যাচ্ছেন। এবং এটা মানে এই দলগুলি উনি আবার কিভাবে নির্বাচন করলেন আমি জানি না। এটা একদিক দিয়ে ভালো হলো, আবার একদিক দিয়ে ভালো হলো না। তাহলে অন্য দলগুলো কি দোষ করলো সেটাই আমি বলছি, কোন মানে ক্রাইটেরিয়াটা কি? যেমন ধরেন আপনি এনসিপির একজনকে নিয়ে গেছেন, এনসিপি কি হিসাবে, হিসাবটা কি? একটা হিসাব থাকতে হবে তো। এনসিপি তো এখনো দলটা নিবন্ধনই পায় নাই, অনিবন্ধিত একটা দলের একজন লোককে নিয়ে যাচ্ছেন কেন? উনি মনে করেন যে এনসিপি তাকে ক্ষমতায় আনছে, যে উনি বলেছেন যে ছাত্র এনসিপি ক্ষমতায় আনলে উনি যদি দাবি করেন, এটা ওনার একটা ভুল দাবি। এখন এনসিপি তো এই আন্দোলনের যে মূল শক্তি যদি বলি আমরা, সেটা তো ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনে এটা প্রমাণিত হলো না, এই দাবিটা ঠিক না। ঢাকা ইউনিভার্সিটিতে এনসিপি কোথায় ছিল? এনসিপি যে বাক্সার, তারা কোথায় ছিল? তারা তো 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বারে চলে গেছে। তো তারা তো আন্দোলনের মূল শক্তি ছিল না আসলে। একদিন তারা দাবি করছে, কেউ চ্যালেঞ্জ করে নাই বলে। প্রথম চ্যালেঞ্জ তারা পড়েছে ডাকসু নির্বাচন নিয়ে, এবং ওই চ্যালেঞ্জে প্রমাণিত হয়েছে যে তারা মূল শক্তি ছিল না। অন্য কেউ প্রতিবাদ করেনি বলে তারা মূল শক্তি হয়ে গেছে। তো এখানে ওনাদের উনি কেন নিয়ে গেলেন? উনি আরো কতগুলো ব্লান্ডার করেছেন। এই এনসিপির আরেক লিডারকে, এনসিপি না ঠিক, আরেকজনকে ঢাকা ইউনিভার্সিটির আরেক স্টুডেন্ট লিডারকে নিয়ে উনি ওখানে পরিচয় করে দিয়েছেন যে এই মাস্টার মাইন্ড, যেটা নিয়ে পরে অনেক এগুলো তো খুবই হাস্যকর। মানে ওনার আসলে সত্যি করে বলতে উনি তো বিশাল লোক, তো অন্তপক্ষে প্রচার মাধ্যমে হোক যেমনি হোক বিশাল তো হয়েই গেছেন। কিন্তু আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় ওনার এই সমস্ত ক্ষেত্রে ডেপথ খুবই কম। একটা কথার যে আফটার ইফেক্ট কি হতে পারে এটা উনি বোঝেনই না। তো যা হোক শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়াতে এখন কি হবে আমি জানি না। আগেও নিয়ে গেছিলেন, আগে একবার গেছিলেন, সেখানে উনি যে ব্যাপক সম্বর্ধনা পেয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন পর্যন্ত নিজে চলে আসছেন। এবার সেরকম যদি আশা করেন তাহলে হবে না, কারণ বাইডেন এবং ট্রাম্প এক জিনিস না, এবং ডেমোক্রেট এবং রিপাবলিকানরা এক জিনিস না। এখন এগুলি নিয়ে যে উনি যে প্রমাণ করতে চান সব দল আমার সঙ্গে আছে, সেটাও যে খুব সহজ হবে আমার কাছে তাও মনে হয় না। বিএনপি থেকে 2 জনকে নিতে হবে কেন আপনার? বিএনপি আপনি যদি সব দলের একজনকে রিপ্রেজেন্টেটিভ নেন, বিএনপি থেকে 2 জন নিবেন কেন? তো এগুলো আসলে অপ্রয়োজনীয়। মানে এটা হলো জানেন, ওনার একটা স্টাইল আছে, মানে একটা চমক সৃষ্টি করার একটা স্টাইল অনেক আগের থেকে আছে। এটা উনি ওই স্টাইলের মধ্যেই আছেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতা মানে সরকার পরিচালনা যে ওই চমক সৃষ্টির মাধ্যমে হয় না। কারণ সরকারে কি হয়, আপনি যা কিছুই বললেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, উনি অনেকদিন ধরেই 2টো থিওরি নিয়ে সারা দুনিয়ায় কিন্তু বলে বেড়াচ্ছেন। একটা কি সামাজিক ব্যবসা, আরেকটা কি 3-0। ঠিক আছে, এটা আসলে প্রয়োগযোগ্য কিনা এটা কিন্তু কখনোই প্রশ্ন ওঠে নাই, কারণ উনি তো প্রয়োগের দায়িত্বে কখনো কোথাও ছিলেন না। উনি ওনার একটা ধারণা বিক্রি করছেন, সেল করছেন না। তো ওনার জীবনের লক্ষ্যটাই 2টা আমি বলি, যদি মনে করি যে উনি একটা বিশাল একটা তত্ত্ব নিয়ে আসছেন সারা দুনিয়ার জন্য, এবং দারিদ্রকে উনি মিউজিয়ামে পাঠাবেন। এটাই তো উনি, ওনার এত বছরের ডক্টর ইউনুস তো এটাই না। আচ্ছা, সারা দুনিয়াতে গেছেন, বিভিন্ন জায়গায় সরকারকে বলছেন আপনি এটা করেন, এটা করেন, এটা করছেন। উনি 1 বছর ধরে ক্ষমতায় আছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন। উনি 1 বছরে এই ওনার ওনার যেটা আদর্শ, যেটা উনি সবচেয়ে বড় মনে করেন, এইগুলির ক্ষেত্রে কয় কদম অগ্রসর হতে পারছেন? স্পেসিফিক্যালি যদি বলি যে জিরো এমপ্লয়মেন্টের কথা বলছে, এমপ্লয়মেন্ট তো বেড়েছে, আনএমপ্লয়মেন্ট তো বেড়েছে। এদের কেমন হলো ভাই? আরে ভাই 3-0 এটি যেটা বোগাস জিনিস, ওখানে কি জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি, এই তো আনএমপ্লয়মেন্ট পার্থক্যটা কি? যদি আপনি পভার্টি দূর করতে পারেন, আনএমপ্লয়মেন্ট তো কোনো ফ্যাক্টর না। তো যাই হোক, এনিওয়ে
উনি বলেছেন, সবাই হাততালি দিচ্ছেন, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন। তো যেটি হোক, যদি ধরে নিলাম এটা খুব চমৎকার জিনিস, এই দুইটা জিনিসের ওনার প্রয়োগটাকে এই 1 বছরে বোঝান তো। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, উনি অনেক বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন, পোর্ট দিয়ে দিচ্ছেন একজনকে, একটা পোর্ট যে একজনকে লিজ দিচ্ছেন, কোন ধরনের টেন্ডার হয়েছে, কোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়েছে এখানে? ওরা ইচ্ছে করে দিয়ে দিলেন। উনি এত বড় রিস্কে যাচ্ছেন, তো এটা তো রিস্কি ব্যাপার, কারণ উনি তো সারা জীবন অনন্তকাল থাকবেন না দায়িত্বে। উনি দায়িত্ব থেকে সরে গেলে এটা আমরা হবে, দেখে নিন আপনি, তখন ওনাকে জেলে যেতে হতে পারে। কিন্তু উনি এত বড় রিস্ক নিচ্ছেন, তো এই রিস্কের একটা ভিত্তিতে ওনার এই ওনার যে আদর্শ, যেটার জন্য ওনার গবেষণার মধ্যে যে দুটো সিদ্ধান্ত, এটার কোনো একটা বাস্তবায়নের ক্ষেত্রে উনি সিদ্ধান্তটার জন্য উনি করতেন, করে দেখাতেন যে আমার এইগুলো কত ভালো থিওরি, দেখেন আপনার দুনিয়ার কেউ করতেছেন না, আমি আমার দেশে কইরা আমি প্রমাণ করে দিচ্ছি। ওনার গ্রামীণের এরকম কিন্তু কয়েকটা সামাজিক ব্যবসা আছে, প্রায় 30টার মতো আছে, 30-32টার মতো আছে, সবগুলি ফেল করছে, সবগুলি ফেল করছে। সেটা অন্য হিসাব। এখন আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমরা আসলে এই যে বিএনপি কি যে আমাদের কৌশলের কাছে বারবার ধরা খাচ্ছে কিনা, মানে আমি বলতে চাচ্ছি যে এখন তারা নির্বাচনের জন্য প্রস্তুতির কথা বলছে, মানে একটু দেরি করে মাঠে নামছে বা দেরি করে ফেলছে কিনা, যেটি জামাত হয়তো আরো আগে থেকে করছে। না, এটা শুনেন, এটা হলো কি, বিএনপি এবং জামাত তো দুই ধরনের পলিটিক্যাল পার্টি। এই দুটো পলিটিক্যাল পার্টি ক্যারেক্টার তো একরকম না, কিন্তু এক একজনের এক একটা সিস্টেম হতেই পারে। জামাত মনে করেন আরো অনেক আগেই তারা ওদের প্রার্থী তালিকা দিয়ে দিচ্ছে, তো এটা তাদের প্র্যাকটিস, তাদের স্ট্র্যাটেজি। বিএনপির স্ট্র্যাটেজি জামাতের মতোই হবে তা তো না। জামাতে এখন যে স্ট্র্যাটেজি, আজকে থেকে 5 বছর আগে স্ট্র্যাটেজি মোরালেসের একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু মোটামুটি একই রকম ছিল। কিন্তু ওরা এই স্ট্র্যাটেজিতে চলে। বিএনপি এখন যে যেরকম স্ট্র্যাটেজি, ওরকম আগের মতো আগে এরকম ছিল। এখন এই স্ট্র্যাটেজিতে আগে কাজ করতো। আগে তো বিএনপি ক্ষমতা আসছে একাধিকবার, আসছে না, এই স্ট্র্যাটেজি নিয়েই তো আসছে। জামাতের স্ট্র্যাটেজি আমি ভালো বলি, তো ভালো স্ট্র্যাটেজি আগে তো কোনো কাজ হয় নাই। একবার 4% ভোট পাইছে, একবার 7% ভোট পাইছে, এরকমই তো পাইছে। তো আসলে এটা যে একদম মানে একদম শিওর সাকসেস কোনো ফর্মুলা, এটা সব জায়গায় কিন্তু এটা হবে না। হ্যাঁ, শিক্ষাঙ্গনে ঢাকা ইউনিভার্সিটি যে জিনিসটা হয়েছে, এখানে অন্য ঘটনা ঘটছে। কিন্তু আমি কিন্তু মনে করি না যে কেবল স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা হারিয়ে গেছে, এটা আমি মনে করি না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যে ঘটনা ঘটছে, এটা হলো জাতীয় রাজনীতির প্রভাব ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, একদম জাতীয় রাজনীতির প্রভাবটা পড়ছে এখানে। এখানে মনে করেন দুটো ঘটনা ঘটছে। আমি আপনাকে অনেকগুলি ঘটনাই আছে, কারণ আমি দুটো ঘটনা আপনাকে বলতে চাই। একটা ঘটনা হলো সারা দেশে এখানে কিন্তু ছাত্রলীগের কিছু ভোট আছে। ছাত্রলীগের ভোটগুলো খুব অদ্ভুত। এই কারণে ছাত্রলীগের যারা সমর্থক, যারা ছাত্রলীগকে ভোট দেয়, নেতা হওয়ার দরকার নেই, ভোট তো দেয় অনেকে, সবাই তো নেতা না। যারা ভোট দেয়, ছাত্রলীগ যারা করে, এরা কিন্তু বংশানুক্রমিক ভাবে করে। যে ওর বাবা আওয়ামী লীগ করে, ওর দাদা আওয়ামী লীগ করতো, ওর বড় ভাই যুবলীগ করে, এরকম কিন্তু ম্যাক্সিমামই, দু একটা ব্যতিক্রম হতে পারে। এই লোকগুলো এলাকায়, যার যার এলাকায়, তারা কিন্তু নানা ধরনের মামলা মোকদ্দমার শিকার এখন এই মুহূর্তে। এলাকায় অনেকে থাকতে পারে না ম্যাক্সিমাম। এই মামলাগুলো এদের বিরুদ্ধে হয়েছে। যেমন একটা মামলা হয়েছে, একটা হত্যা প্রচেষ্টার মামলা। সেই মামলা হয়তো 100 জন আসামি, 122 জন আসামি। 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসাদুজ্জামান কামাল, 3 নম্বরে ওবায়দুল কাদের, এরকম হয়েছে। হয়ে নিয়ে 28 নম্বরে অথবা 68 নম্বরে অথবা 72 নম্বরে দেয় নিয়ে ওই স্টুডেন্টের বাবা, চাচা, মামা, খালা, এরা অনেকে আছে, এবং তারা কিন্তু দলের উপরে আছে। বেসিক্যালি এলাকায় থাকতে পারে না, বাইরে যাইতে পারে না, অথবা জেলখানায় আছে, এরকম। এবং আপনি খোঁজ দিলে দেখবেন এই মামলাগুলোর বাদী 95% ক্ষেত্রে বাদী হলো বিএনপির লোকেরা। জামাত কিন্তু কোনো মামলা করে নাই, বিএনপির লোকেরা মামলা করে। জামাত তো সাধারণ ক্ষমাই করে দিচ্ছে এর পরে। এই মামলাগুলো বাদী কারা? বিএনপির লোকেরা। কিন্তু পুলিশ বাদী এগুলো হইতো, কিন্তু বিএনপির লোকেরা কিন্তু অতি উৎসাহে এগুলি করছে কাজগুলো। এখন যে দলের কারণে আমার বাবা, চাচা, মামারা ঘরে থাকতে পারে না, সেই দলকে আমি ভোট দেবো? এই ফর্মুলায় ছাত্রলীগের ভোটগুলো বিএনপির ছাত্র দল পায় নাই। এই ভোটগুলো তখন অবধারিতভাবে জামাতের কাছে গেছে। দ্বিতীয় আরেকটা কারণ বলি আপনাকে, যারা নাকি রাজনীতি করে না, কিছু নির্বিরোধী লোক আছে না, রাজনীতি পড়াশোনা করি, এদের কাছে আতঙ্কটা কি? এদের কাছে আতঙ্ক হলো গণরুম, পরীক্ষার আগে রাতে মিছিল করতে হবে, গায়ের জোরে মিছিল করতে হবে। এই যে বিষয়গুলো, এই আতঙ্কের জন্য তারা কাকে দায়ী করে? প্রথমত দায়ী করে দৃশ্যত আমি ছাত্রলীগকে দায়ী করি।
কিন্তু আসলে ছাত্রলীগের ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো সরকারি দল, মানে যেটা বড় দল, বড় বড় রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় আসবে, সরকারে যে আছে তার যে দলটা এটা হলো পাওয়ারফুল। ছাত্রলীগ যদি সরকারি দল না হতো তাহলে পাওয়ারফুল হইতো, এখন তো ছাত্রলীগের খবর নাই, নাই তখন পাওয়ারফুল। তাহলে কিসের জোরে ছিল? জোরটা ছিল সরকারের জোর। তো এদের মধ্যে একটা ধারণা হয়েছে, এই ধারণার পেছনে কারণ বিএনপি। বিএনপি নানা জায়গায় বলা বলিতে, বিভিন্ন ভাষণে, বিভিন্ন বক্তব্যে এমন একটা আচরণ তারা করতেছে যে তারা ক্ষমতায় এসেই গেছে। তো এরা একটা বিশ্বাস করছে বিএনপি ক্ষমতায় আসতেছে, তাহলে নেক্সট ফেব্রুয়ারির পরে বিএনপি ক্ষমতায়। যদি বিএনপি ক্ষমতায় থাকে তাহলে ছাত্রদল সরকারি দল, তো তারা যদি ওই কাজ করে, এই ভীতির কারণে তারা সিম্পলি ছাত্রদলকে অ্যাভয়েড করছে। এখানে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে জামাতের ভোট 2-2.5 এর বেশি হবে না, 14,000 ভোট, এগুলো ওই জামাতের 2,500-3,000 ভোট ম্যাক্সিমাম, 3-এর উপরে হবেই না। সাধারণ শিক্ষার্থীরা আসলে সব ভোট কিন্তু এইভাবে আসছে, সাধারণ শিক্ষার্থীরা আসলে তাদেরকে বলতে আছে না। আমি আসলে জাতীয় রাজনীতির কথা বলতে চাচ্ছি যে সামনে যে নির্বাচনের জায়গাটাতে যেটি জানতে চাচ্ছিলাম যে মানে বিএনপি একটু পিছিয়ে থাকছে কিনা, এর সাথে যদি একটু বলেন যে জামাত আসলে রাজনৈতিক দল হিসেবে এখনকার মতো গুরুত্ব কি এর আগে কখনো পেয়েছে কিনা, এটি আপনার কাছে জানতে চাইবো। এবং এই যে জামাতের এখন বর্তমান রাজনীতি দেখা যাচ্ছে প্রায় অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেই তাদের মতামত অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, মানে এটি কি জামাতে একটা বড় দল হয়ে ওঠার ইঙ্গিত বা এই ধরনের কি মনে হয় আপনার কাছে? দেখেন, আপনি যদি দীর্ঘদিন ধরে একটা কাজ করেন তাহলে তো ফল কিছু পাবেন। জামাত তাদের এই পলিটিক্স করতেছে অনেক দিন ধরে, আস্তে 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 মানে গড়ে তুলতেছে। যারা একসময় ছাত্র শিবির ছিল তারা এখন কেন্দ্রীয় নেতা, কিন্তু এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একসময় ছাত্র শিবির করতেন, ডাকসু ইলেকশন করছেন, কিন্তু 2700 ভোট পাইছেন একবার। হ্যাঁ, তো এগুলি তো এই ধরনের লিডাররা ওখান থেকে ধীরে ধীরে উঠে আসছে, দীর্ঘ একটা প্র্যাকটিসের মাধ্যমে তারা আসছে। কাজে এটার কিছু ফল তো হবেই, কিছু ফল আছে, কিন্তু তার মানে এই না যে তারা সারা দেশে খুব প্রভাব বিস্তার করবে এই ইলেকশনের কারণে। আমি কারণটা আপনাকে বলি জিনিসটা, ঢাকা ইউনিভার্সিটির যে রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতি এক না। একটা অঞ্চলে মনে করেন প্রত্যন্ত অঞ্চলে অথবা একটা উপজেলায়, সেখানে কিন্তু লোকজন ভোট দেয় অন্য হিসাবে, ওটা কিন্তু রাজনীতি কাজ করে না, ওটা কাজ করে নিরাপত্তা, এলাকার উন্নয়ন, এগুলো কিন্তু চিন্তা করে। যেমন আপনি ধরে যেমন গ্রামে একটা প্রবাদ আছে যে ওই লোকটা ভালো কিন্তু ওরা ভোট দিব না, কারণ দিলে ভোটটা নষ্ট হবে, সে তো জিতবে না। এটা কিন্তু একটা অদ্ভুত একটা সাইকোলজি। কিন্তু আবার ওরকম একটা সাইকোলজি আছে, ওকে ভোট দিব কিন্তু দল তো ক্ষমতায় যাবে না, দল যদি ক্ষমতায় না যায় ওরা ভোট দিয়ে ভোটটা নষ্ট, ওটা এলাকায় কোনো উন্নতি করতে পারবে না, আমাদের কোনো লাভ হবে না। এই সাইকোলজিগুলি কিন্তু গ্রামে কাজ করে, মানে এলাকায় কাজ করে। কাজে সেই সাইকোলজিতে মানে এই ঢাকা ইউনিভার্সিটির প্রভাব এখানে পড়বে, এটা আমার কাছে খুব একটা মনে হয় না।